সাউথ আফ্রিকা মনে হয় এখনও সেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের আনন্দটা ভুলতে পারেনি, কিংবা ওই সেলিব্রেশনের মুড থেকে এখনও বেরোতে পারেনি। কারণ তার ঠিক পরের ভেরি নেক্সট সিরিজের প্রথম টেস্ট ম্যাচেই যখন সাউথ আফ্রিকা খেলতে নামলো, মানে তাদের শুরুর দিকে ওই খেলার অ্যাপ্রোচ দেখে বা ধরন দেখে সেরকমটাই মনে হলো। মানে সাউথ আফ্রিকার ফ্রন্ট লাইনে প্রায় সব প্লেয়ারকেই বিশ্রাম দিয়ে দিয়েছিল সাউথ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। মানে তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে সাউথ আফ্রিকা 2 ম্যাচে টেস্ট সিরিজ খেলছে, যেটা শুরু হয়েছে গতকাল ওই জিম্বাবুয়ের বুলাওয়েতে। মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সাউথ আফ্রিকার যে একাদশটা খেলেছিল সেখান থেকে মাত্র 4 জন এদিন খেলেছে। আর বলে রাখা ভালো, এই পার্টিকুলার টেস্টে সাউথ আফ্রিকা তিনজনকে টেস্ট ডেবিউ করিয়ে দিয়েছে। আর এই জায়গায় সাউথ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছেন কেশব মহারাজ। তিনি সিনিয়র ক্যাম্পেনার হিসেবে তার হাতেই আর কি ক্যাপ্টেন্সির ব্যাটনটা তুলে দেওয়া হয়েছে। তো তিনি কিন্তু টস জিতে ওই জায়গায় আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ওই যে বলছিলাম, সাউথ আফ্রিকা এখনও সেলিব্রেশনের মুড থেকে বেরোতে পারেনি, যে কারণে প্রথম সেশনেই তাদের একটা ভয়ঙ্কর রকমের ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। চারটা উইকেট খুইয়ে ফেলে মাত্র 55 রানের ভেতরেই। এর মধ্যে টনি দে জর্জি, যিনি ওই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একাদশ থেকে বাদ পড়েছিলেন, তিনি কোনো রানের খাতাই খুলতে পারেননি। আরেক ওপেনার ম্যাথিউ ব্রিজকে 13 রান মতো করেছিলেন। 3-এ নামা ওয়ান মুল্ডার, যিনি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও নাম্বার 3-তে খেলেছিলেন, তার ওই 3 নম্বরে ব্যাটিং করা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছিল। তিনি কিন্তু এদিনও মানে নাম্বার 3-তে খেলে নিজের ইনিংসটাকে বড় করতে পারেনি, মোটে 17 রান করতে পেরেছেন। আর এরপর ওই ডেভিড বেডিংহ্যাম, যার কিনা ব্যাটিং অর্ডারে বেশ একটা ভালো মতো প্রমোশন হয়েছিল, যিনি 6 নম্বর থেকে ডিরেক্ট 4 নম্বরে উঠে এসেছিলেন ওই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ইনিংসে ক্যাপ্টেন তেম্বা বাভুমার সঙ্গে বেশ একটা কার্যকরী পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। তিনি কিন্তু রানের খাতায় এদিন খুলতে পারলেন না। ওই জন্যই আর কি বলতে গেলে সাউথ আফ্রিকা ওই মাত্র 55তেই 4টা উইকেট খুইয়ে ফেলেছিল। কিন্তু এরপর সবাইকে চমকে দিয়ে মানে ডেবিউট্যান্ট, মানে 2 ডেবিউট্যান্ট, ওই লুয়ান ডে প্রিটোরিয়াস আর ওই ডেভাল ব্রেভিস, যিনি কিছুদিন আগে ওই চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল কাঁপিয়ে গেছেন, এই দুজনের মধ্যে 5th উইকেটে একটা 95 রানের ঝোড়ো পার্টনারশিপ গড়ে ওঠে। মানে এই দুজন তারপর যেভাবে কাউন্টার অ্যাটাক শুরু করলেন ওই জিম্বাবুয়ের পেস বোলারদেরকে, মানে পার্টিকুলারলি চিভাঙ্গা, যিনি আর কি সাউথ আফ্রিকার টপ অর্ডারটাকে ভেঙেছেন, তাকেই মূলত প্রথম দিকে কাউন্টার অ্যাটাকটা শুরু করলেন ওই ডেভাল ব্রেভিস। মনে হলো যেন তিনি ওই টি20 মেজাজ থেকে এখনও বেরোতে পারেননি। ঠিক ওই রকমভাবেই আর কি শুরুর দিকে ঝড় তুলেন। আর আরেক মানে ব্যাটার ওই লুয়ান ডে প্রিটোরিয়াস, তিনিও কিন্তু শুরুর থেকে বেশ ওই পজিটিভ মাইন্ডসেট নিয়ে ব্যাটিং করছিলেন। তো এদের দুজনের হাত ধরে মানে সাউথ আফ্রিকার স্কোরটা ওই 55-4 থেকে চলে যায় 150-তে। ডেভাল ব্রেভিস একটা চমৎকার হাফ সেঞ্চুরি করেছেন, 100+ স্ট্রাইক রেট মেনটেন করে তিনি ওই জায়গায় 51 রান প্রথমে করে ফেলেছিলেন। কিন্তু এরপর ব্লেসিং মুজারাবানির একটা চমৎকার ইনকামিং ডেলিভারিতে ওই ডেভাল ব্রেভিস নিজের উইকেটটা খুইয়ে বসেন। তো যার ফলে 150 রানে সাউথ আফ্রিকার 5টা উইকেট চলে যায়। এরপর ক্রিজে আসেন কাইল ভারানে, তিনিও কিন্তু সিনিয়র ক্যাম্পেনার, তিনিও উইকেট কিপার ব্যাটার হিসেবে ওই ফাইনালে খেলেছিলেন। তিনি মানে এরপর নামলেও 10 রানের বেশি করতে পারেনি, কিন্তু একটা 31 রানের বেশ কার্যকরী বা বলতে পারেন গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে দিয়ে গেছিলেন ওই আরেক ব্যাটার লুয়ান ডি প্রিটোরিয়াসের সাথে। তো মানে 10 রান করে এই কাইল ভারানে ফেরত চলে গেল। এরপর ক্রিজে আসেন কবরিন বস্ক, যিনি কিনা ওই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একাদশেই জায়গা পাননি। এরপর এই কবরিন বস্ক আর ওই ডেবিউট্যান্ট লুয়ান ডে প্রিটোরিয়াসের মধ্যে একটা 108 রানের মানে ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে, বা বলতে পারেন ম্যাচ সেভিং বা ম্যাচ রেস্কিউ পার্টনারশিপ গড়ে ওঠে। এই দুজনের হাত ধরেই বলতে পারেন সাউথ আফ্রিকার ইনিংসে একটা বেশ ভালো মতো অক্সিজেন তারা ওই জায়গায় পেয়ে যায়। তারা প্রথম ইনিংসে একটা যে ফাইটিং টোটাল তুলতে চলেছে ও তাদের পার্টনারশিপে কিন্তু সেটা নিশ্চিত হয়ে যায়। লুয়ান ডে প্রিটোরিয়াস তো বেশ শুরুর থেকেই মানে পজিটিভ টোনেই ব্যাটিং করে যাচ্ছিলেন। অপরদিকে কবরিন বস, তিনি শুরুর দিকে একটু সাপোর্ট দেওয়ার তাকে চেষ্টা করলো, পরে দেখলাম তিনিও কিন্তু নিজের হাত খুলে আর কি শর্টস খেলতে শুরু করে দিয়েছেন। ওই লুয়ান ডে প্রিটোরিয়াস তিনি প্রথমে নিজের মানে সেঞ্চুরিটা কমপ্লিট করেন, তারপর কিন্তু সেঞ্চুরির ইনিংসটাকে তিনি 150-তেও কনভার্ট করে নিয়ে যান তারই ডেবিউ টেস্টেই, যেটা কিনা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট বলা চলে। আর এমন একটা টাইমে তিনি ইনিংসটা ডেলিভার করলেন যখন কিনা তার দেশের মানে সাউথ আফ্রিকার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তো তিনি 153 রানে গিয়ে আর কি নিজের উইকেটটা যখন খোয়ান ওই চিভাঙ্গার বলই আউট হয়ে যখন প্যাভিলিয়নে ফেরত যান, তখন তিনি কিন্তু নিজের কাজটা অলমোস্ট আর কি করেই এসছেন বলতে হবে। এরপর কবরিন বস্কও কিন্তু নিজের 50টা কমপ্লিট করে নিয়েছিলেন ওই জায়গাতেই। এরপর কবরিন বস্ক আর ওই কেশব মহারাজের মধ্যে মানে যিনি ক্যাপ্টেন্সি করছেন এই ম্যাচে, তাদের ভেতরে আবার একটা 41 রানের জুটি গড়ে ওঠে। এদের দুজনের হাত ধরে সাউথ আফ্রিকার স্কোরটা ওই জায়গায় 330-এ পৌঁছে যায়। কেশব মহারাজ খুব বেশি রানের ইনিংস খেলতে না পারলেও তিনি 30 বলে 21 রানের যে ওই কার্যকরী ইনিংসটা খেলেন, ওটা কিন্তু ওই টাইমে সাউথ আফ্রিকার জন্য খুব অমূল্য একটা ইনিংস ছিল বলতে হবে। তিনি আবার একটা বা দুইটা ছক্কাও মেরেছিলেন ওই জায়গায়। কিন্তু কেশব মহারাজ যখন আর কি নিজের উইকেটটা খুইয়ে ফেলেন, এরপর আরেক ডেবিউট্যান্ট আসেন মানে যিনিও বোলার ছিলেন ওই কডি ইউসুফ, তার আর ওই ক্রিজে আগে থেকে সেট হয়ে যাওয়া কবরিন বস্কের মধ্যে আবার একটা 59 রানের পার্টনারশিপ গড়ে ওঠে, তাও কিনা 9th উইকেটে, যেটা কিনা অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল মানে শুরুতে সাউথ আফ্রিকার ওরকম একটা ব্যাটিং বিপর্যয় হয়ে যাওয়ার পরেও। তো এই দুই ব্যাটারের হাত ধরে সাউথ আফ্রিকার স্কোরটা ওই 330 থেকে পৌঁছে যায় 389-তে। কিন্তু ওই জায়গায় কডি ইউসুফ তিনি খুব ভালো একটা সাপোর্টিভ একটা ইনিংস খেলেছেন 27 রানের, মানে তিনি উইকেটের একটা পাশ আগলে রেখে যেভাবে বড় বড় শট খেলার সুযোগ করে দিয়েছেন ওই কবরিন বসকে, তাও তার কিনা ডেবিউ টেস্ট ম্যাচে, তাও কিন্তু তিনি প্রমিনেন্ট কোনো ব্যাটার নন কিংবা অলরাউন্ডারও নন, একজন মানে প্রিমিয়াম বোলার। মানে তারও যে ব্যাটিং স্কিল বা ব্যাটিং পেশেন্স আমি দেখলাম, অবাক হয়ে গেলাম। টিম ইন্ডিয়ার ব্যাটারদের আমার মনে হয় সাউথ আফ্রিকার এই নতুন টেল এন্ডারদের দেখে কিছু শিক্ষা নেওয়া উচিত।
তো ওই জায়গায় কডি ইউসুফ যখন নিজের উইকেটটা খোয়ালেন তখন সাউথ আফ্রিকার স্কোরটা হয়ে গেল 9 উইকেটে 389। তখন মনে হচ্ছিল ইস আরেকটু যদি তিনি ক্রিজে থাকতে পারতেন 400 গন্ডিটার হয়তো সাউথ আফ্রিকাকে টপকে দিয়ে গেলেও যেতে পারতেন, কিন্তু মানে সেই 400 রানের মানে গন্ডি টপকানোর আক্ষেপটা পুষিয়ে দিলেন ওই লাস্ট ব্যাটার কোয়েনা মাফাখা। তো তার আর কবলিন বস্কের মধ্যে এখনও একটা পার্টনারশিপ গড়ে উঠেছে যেটা আর কি 29 রানে অপরাজিত রয়েছে। মানে এদের হাত ধরেই কিন্তু সাউথ আফ্রিকা ওই জায়গায় 400 রানের গন্ডিটার প্রথমে টপকায়। আর প্রথম দিনের খেলার একদম লাস্ট ওভারে ওই কবলিন বস্ক, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলে থাকেন, নিজের সেঞ্চুরিটা তুলে নেন। এটাই হচ্ছে তার প্রথম টেস্ট সেঞ্চুরি, তাও কিনা মাত্র থার্ড টেস্টে এসেই তিনি সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন। অসাধারণ একটা মানে ম্যাচ সেভিং বা রেস্কিউ ইনিংস খেলেছেন বলতেই হবে। তো 90 ওভার খেলা শেষে প্রথম দিন সাউথ আফ্রিকা তাদের ইনিংসটাকে শেষ করেছেন 9 উইকেটে 418। এই অবস্থায় মানে প্রায় 4.5-এর উপর রান রেট রেখে তারা ব্যাটিং করেছে, ওই রকম শুরুর দিকে মাত্র 55 রানের ভেতরে 4-4টা উইকেট চলে যাওয়ার পরেও। আর এটা মূলত সম্ভবই হয়েছে ওই মানে ডেবিউট্যান্ট ওই দুজন ডেভাল ব্রেভিস আর ওই মানে লুয়ান্ডে প্রিটোরিয়াস, এই দুজনের চমৎকার ওই পার্টনারশিপ আর তাদের ওই কাউন্টার অ্যাটাকিং দুইটা ইনিংসের জন্য। আর শেষের দিকে এই কাজটা সম্পন্ন করেছেন এই কবলিন বস্ক, যিনি এখনও 100 রান করে ক্রিজে অপরাজিত রয়েছেন। তো দ্বিতীয় দিন সাউথ আফ্রিকা ডেফিনেটলি চাইবে তাদের এই স্কোরটাকে 418 থেকে আরও যতদূর সম্ভব বাড়িয়ে নিতে। আর তাহলে জিম্বাবুয়ের পক্ষে মানে সেটা মানে অ্যাচিভ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে যদি সাউথ আফ্রিকার বোলাররা অ্যাজ ইউজুয়াল তারা ওই চমৎকার পারফরমেন্স ডেলিভার করে আর জিম্বাবুয়েকে বোথ ইনিংসেই কম রানেই অল আউট করে দেয়। তাহলে তো সাউথ আফ্রিকার ইনিংস জয়টা এক প্রকার নিশ্চিত, সেটা কিন্তু বলাই বাহুল্য। কি মনে হয় এই টেস্ট ম্যাচটা কতদিনে শেষ হবে? 2.5 দিন নাকি 3 দিন, নাকি জিম্বাবুয়ের ব্যাটাররা অলৌকিক বা অবিশ্বাস্য কিছু করে চতুর্থ দিন খেলাটা গড়িয়ে নিয়ে গেলেও যেতে পারে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।